সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের ক্লাসের টপিক হলো রাইটিং টাস্ক 1, লাইন গ্রাফ। লাইন গ্রাফ খুবই কমন একটা টাইপ রাইটিং টাস্ক 1-এ। এটা অনেক সময় আসে। সো খুবই ভালোভাবে আপনাদের এই লাইন গ্রাফের জন্য প্রস্তুতি নিতে হবে, এবং লাইন গ্রাফের যে ডেটাগুলো থাকে সেগুলো খুব সিম্পল হয়, খুবই কম পরিমাণ ডেটা থাকে। তো এটা আপনাদের জন্য ডিসক্রাইব করাও খুবই সহজ। তো দেখা যাক, আন্ডারস্ট্যান্ড দি লাইন গ্রাফ। লাইন গ্রাফে আসলে কি থাকে, আপনাদের লাইন গ্রাফে কি সলভ করতে হবে, কোশ্চেন আমাদের কাছে কি চায়। এ লাইন গ্রাফ রিকোয়ার্স ইউ টু ডিসক্রাইব চেঞ্জ অ্যান্ড চেঞ্জেস ওভার এ পিরিয়ড অফ টাইম। একটি সময়ের ভেতরে কী করতে হবে, চেঞ্জ এবং চেঞ্জগুলোকে ডিসক্রাইব করতে হবে। চেঞ্জ যে কোনো ডেটা, এখানে লাইন গ্রাফে কী থাকবে এটা তো আমরা বলতে পারি না, তো আমি যেটা বলতে পারি যে যে চেঞ্জ, এগুলো যা থাকবে সেগুলো আমাদের ডিসক্রাইব করতে হবে, যেমনটা অন্য গ্রাফেও থাকে সেমনটাই, বাট তারপরে আমাদের জানা উচিত এর ভিতরে কিছু আলাদা কিছু আছে কি না। ইউ নিড টু সামারাইজ দি ইনফরমেশন বাই আইডেন্টিফাইং কি টেন্সগুলো আইডেন্টিফাই করে সামারাইজ করতে হবে, কম্পেয়ারিং ডাটা কম্পেয়ার করতে হবে, অ্যান্ড মেনশনিং অ্যানি সিগনিফিক্যান্ট ফিচার্স অর ডিটেইলস। গুরুত্বপূর্ণ ডিটেইলস ফিচার্সগুলো আমাদের বর্ণনা করতে হবে। এটাই হলো আমাদের মূল কাজ লাইন গ্রাফের। এবার আসি স্ট্রাকচার অন্য সকল গ্রাফের মতোই সেম। প্রথমে আসবে ইন্ট্রোডাকশন, তারপর আসবে ওভারভিউ, তারপর আসবে বডি প্যারাগ্রাফ 1, এরপর বডি প্যারাগ্রাফ 2। আমাদের কিন্তু কোনো কনক্লুশন দরকার নেই। রাইটিং টাস্ক 1-এ কোনো কনক্লুশন দরকার নাই। ইন্ট্রোডাকশন আমাদের কি করতে হবে? In the introduction, paraphrase the information provided in the line graph. লাইন গ্রাফে আপনার চিত্রে যেটা বর্ণনা করা হয়েছে, যে ডেটাগুলো দেওয়া হয়েছে, সেগুলো আপনাদের সামারাইজ করতে হবে। প্যারাফ্রাইজ করতে হবে। In the introduction, paraphrase the main information provided in the line graph without copying exact wording কপি না করে আপনারা কি করবেন, প্যারাফ্রাইজ করবেন যা লাইন গ্রাফে দেওয়া আছে। প্যারাফ্রেজ বলতে যা আছে আমাদের সেই জিনিসটাকেই আবারও বলতে হবে। কোথায়? ইন্ট্রোডাকশানে আমাদের সেম টু সেম জিনিসটাই বলতে হবে, বাট অন্য ভাষায়। যেমনটা কোশ্চেনে আছে আমরা সেমন সেম ভাষায় বলতে পারবো না, আমাদেরকে একটু অন্য ভাষায় বলতে হবে। এটাকেই বলে প্যারাফ্রেজ। ওভারভিউ। The overview should provide a summary of the main things. মূল যে বক্তব্যগুলো আছে, যেমন হ্রাস হয়েছে নাকি বৃদ্ধি হয়েছে, রিডিউস হয়েছে অর ইনক্রিজ হয়েছে, সেটা আমাদের হলো ওভারঅল যে মেইনটেইন। এটা হলো মেইনটেইন। হ্রাস হয়েছে নাকি বৃদ্ধি হয়েছে, এটা হলো মেইনটেইন। আমাদেরকে সেটাই বলতে হবে যে এখানে এই লাইন গ্রাফে কী বলা হয়েছে, কোনটা বেড়েছে কোনটা কমেছে। আমাদের কিন্তু এটা বলার দরকার নেই কোন সালে বেড়েছে কোন সালে কমেছে, এটা না, এটা বেড়েছে নাকি কমেছে সেটাই আমাদেরকে বলতে হবে ওভারভিউতে। You do not need to go into details যাওয়ার প্রয়োজন নেই, but you should mention the most notable changes or comparison between the categories. সবথেকে গুরুত্বপূর্ণ যে চেঞ্জগুলো, পরিবর্তনগুলো, সেগুলো বর্ণনা করতে হবে এই ওভারভিউতে। সবথেকে গুরুত্বপূর্ণগুলো, সবগুলো নয়, সবথেকে গুরুত্বপূর্ণগুলো বললেই যথেষ্ট। এবার আসি বডি প্যারাগ্রাফ 1। In this paragraph, focus on describing the most prominent things for one or two categories, highlighting any major changes in the data. এখানে প্রমিনেন্ট মানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তো আপনার এই প্যারাগ্রাফে কী করতে হবে, ফার্স্ট বডি প্যারাগ্রাফে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলোই বর্ণনা করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি পরিমাণে আছে, যেগুলো সবথেকে বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে বা সবথেকে বেশি পরিমাণে কমে গেছে, সেগুলো আসবে বডি প্যারাগ্রাফ 1-এ। অবশ্যই গ্রুপ তৈরি করে সবথেকে বেশিগুলো আসবে একটা গ্রুপে, সবথেকে কমগুলো আসবে সেকেন্ড গ্রুপে। বডি প্যারাগ্রাফ 1-এ আসবে সবথেকে বেশি হওয়া গ্রুপগুলো, এবং বাকি যে কম পরিমাণে সংখ্যা থাকা গ্রুপগুলো আসবে সেকেন্ড বডি প্যারাগ্রাফে। হাইলাইটিং অ্যানি মেজর চেঞ্জেস ইন ডেটা, সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আসবে বডি প্যারাগ্রাফ 1-এ। এবার আসি বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 1-এর স্ট্রাকচার কী আসবে? স্ট্রাকচার আসবে টপিক সেন্টেন্স, এক্সপ্লেনেশন, লিঙ্কিং সেন্টেন্স, তিনটাই। এই হলো আমাদের বডি প্যারাগ্রাফ 1-এর স্ট্রাকচার। প্রথমে আসবে টপিক সেন্টেন্স, তারপর আসবে এক্সপ্লেনেশন, তারপর আসবে লিঙ্কিং সেন্টেন্স। লিঙ্কিং সেন্টেন্স কেন ইউজ করা হয় সেটা হলো
দ্বিতীয় বডি প্যারাগ্রাফের সাথে ফার্স্ট বডি প্যারাগ্রাফকে সংযুক্ত করার জন্য লিঙ্কিং সেন্টেন্স ইউজ করা হয়। লিঙ্কিং সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট, দিতে ভুলবেন না। এবার আসি সেকেন্ড বডি প্যারাগ্রাফ। ইন দি সেকেন্ড বডি প্যারাগ্রাফ ফোকাস অন দি রিমেইনিং ডেটা। বাকি যে ডেটাগুলো আছে সেগুলোর উপরে গুরুত্ব দিতে হবে। কোথায়? সেকেন্ড বডি প্যারাগ্রাফ। রিমেইনিং ডেটা মানে অবশিষ্ট ডেটাগুলোর উপরে গুরুত্ব দিতে হবে সেকেন্ড বডি প্যারাগ্রাফে। কম্পেয়ারিং আদার ক্যাটাগরিজ অর মেনশনিং এনি কন্ট্রাস্টিং টেন্স। যে টেন্সগুলোর ভিতরে বৈপরীত্য দেখা গেছে সেইগুলো আসবে, এবং বেঁচে যাওয়া ডেটা মানে অবশিষ্ট ডেটাগুলো আসবে। কন্ট্রাস্টিং টেন্সগুলো আসবে। কন্ট্রাস্টিং টেন্স মানে বৈপরীত্য দেখানো এমন টেন্সগুলো আসবে যেগুলো যেমন সবগুলোই বেড়েছে কমেছে এমন আছে, কোনোটা বেড়েছে কোনোটা কমেছে, এটা হলো স্বাভাবিক। বাট কোনো একটা টেন্স দেখা যাচ্ছে এমন করেছে যে হঠাৎ করে বেড়ে গেছে, আবার হঠাৎ করে কমে গেছে, আবার হঠাৎ করে বেড়ে গেছে, কারোর সাথে মিল নেই। এগুলো হলো কন্ট্রাস্টিং টেন্স। এগুলো যেটার কারোর সাথে মিল থাকবে না সেটাও আসবে বডি প্যারাগ্রাফ 2-তে। এমন অনেকগুলোই থাকতে পারে যে দুইটা দেশ বা দুইটা সংখ্যা দেখা গেছে বেড়ে গেছে, প্রত্যেক বছর বেড়েছে। বাট আবার দুইটা দেশ বা সংখ্যা যেগুলো প্রত্যেক বছর কমেছে, কিন্তু একটা শুধুমাত্র ব্যতিক্রম, সেটাই 2 বছর বেড়েছে, আবার পরে 2 বছর কমেছে, আবার পরে 2 বছর বেড়েছে, এমনগুলো কন্ট্রাস্টিং টেন্স। এগুলো কোথায় আসবে? বডি প্যারাগ্রাফ 2-তে। এর স্ট্রাকচার কী হবে? প্রথমে আসবে টপিক সেন্টেন্স, এরপর আসবে এক্সপ্লেনেশন, এরপরে এক্সাম্পল দিয়ে আমাদের শেষ। কেন এক্সাম্পল দিয়ে আমাদের শেষ হবে? কারণ এই আমাদের কিন্তু অপিনিয়ন চাইনি, তো এখানে কোনো কনক্লুশন হবে না, আমাদের এক্সাম্পল দিয়ে পুরো গ্রাফটা শেষ হবে, কনক্লুশনের কোনো প্রয়োজন নাই। এক্সাম্পল কোশ্চেনে আসি। এটা হলো আমাদের লাইন গ্রাফ। The sales of three different kinds of books between 2002 and 2006, 2002 থেকে 2006 সালের ভিতরে 3টা ডিফারেন্ট কাইন্ডস অফ বুকসের সেলসের ধারণা দেওয়া হয়েছে। 3টা ডিফারেন্ট কাইন্ডসের বুকস কি? চিলড্রেন্স বুক, অ্যাডাল্ট ফিকশন, এডুকেশনাল বুকস। এখানে দেখা যাচ্ছে চিলড্রেন্স বুক সব থেকে বেশি আছে, বাট এই টাইমটার ভেতরে এটা কম ছিল। কার থেকে কম ছিল? এইটার থেকে কম ছিল। অ্যাডাল্ট ফিকশন বেশি ছিল। 2002 সালের ভেতরে অ্যাডাল্ট ফিকশন সবথেকে বেশি বিক্রি হয়েছে, এবং 2003 থেকে 2006 পর্যন্ত চিলড্রেন্স বুক সবথেকে বেশি বিক্রি হয়েছে, এবং এটা বেড়েছে কমেছে পুরোটাই ঘটেছে, বা সেজন্য এটা যাবে সেকেন্ড বডি প্যারাগ্রাফে। এডুকেশনাল বুকস, এটা একবার বৃদ্ধি পেয়েছে, আবার কমে গেছে, আবার বৃদ্ধি পেয়েছে, এবং এই জায়গায় এই দুইটা সেম ছিল, এই জায়গায় এই দুইটা সেম ছিল। এবার আসা যাক ইন্ট্রোডাকশনে। এটা কিন্তু $1,000,000 আছে। The line graph illustrates the sales of 3 different types of books: children's book, adult fiction and educational books. আমাদের লাইন গ্রাফে যা আছে আমরা কিন্তু সেম টু সেম এখানে বর্ণনা করেছি between 2002 and 2006, বাট একটু অন্যভাবে। এটা কিন্তু এই সেম টু সেম কিন্তু আমাদের কোশ্চেনে বলা নেই, আমাদের যা আছে সেটা আমরা একটু ডিফারেন্টভাবে বর্ণনা করেছি, বাট যা আছে তাই। আমরা কিন্তু নিজে থেকে কিছু অ্যাড করিনি বা নিজে থেকে কিছু রিডিউস করিনি। এবার আসি ওভারভিউ। ওভারঅল দি সেলস অফ চিলড্রেন্স বুক ইনক্রিজড সিগনিফিক্যান্টলি ওভার দি পিরিয়ড। এই পিরিয়ডের ভিতরে চিলড্রেন্স বুকের সেলস বৃদ্ধি পেয়েছে, যেমন আমি কিন্তু হাইলাইট করে দেখিয়ে দিয়েছি এই সেলসটা বৃদ্ধি পেয়েছে। সো এটা ছিল ওভারঅল ট্রেন্ড যে বৃদ্ধি পাবে, চিলড্রেন্স বুকের সেলস বৃদ্ধি পেয়েছে। ওয়াইল সেলস অফ অ্যাডাল্ট ফিকশন ডিক্রিজড, সেলস অফ অ্যাডাল্ট ফিকশন কী হয়েছে? কমে গেছে, যে আমি কিন্তু হাইলাইট করে দেখিয়ে দিয়েছি। দি সেলস অফ এডুকেশনাল বুকস অন দি আদার হ্যান্ড রিমেইনড রিলেটিভলি স্টেবল উইথ মাইনর ফ্লাকচুয়েশনস। মানে এই সামান্য হ্রাস বৃদ্ধি ব্যতীত এই এডুকেশনাল বুকসের সেলস কী হয়েছে? সমান পরিমাণেই ছিল। সামান্য ফ্ল্যাকচুয়েট কি? প্রথমে বেড়েছে, আবার কমেছে, আবার বেড়েছে, এটা ছিল সামান্য ফ্ল্যাকচুয়েট, সামান্য পরিবর্তন ব্যতীত এটা ছিল সমান, স্টেবল। এবার আসি বডি প্যারাগ্রাফ 1।
In 2002, the sales of children's book stood at 32 million. 2002 কত ছিল? এত ডলার। বাট দিস ফিগার্স রোজ স্টেডিলি বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 55 মিলিয়ন হয়েছে 2006 সালে। এটাই আমাদের মেইন ট্রেন্ড ছিল। ইন কন্ট্রাস্ট, দি সেলস অফ অ্যাডাল্ট ফিকশন ওয়ার দি হাইয়েস্ট অ্যাট দি বিগিনিং। শুরুতে কার পরিমাণ সবচেয়ে বেশি ছিল? অ্যাডাল্ট ফিকশন। আমি কিন্তু এটাও দেখিয়ে দিয়েছি, শুরুতে সবথেকে বেশি ছিল অ্যাডাল্ট ফিকশনের বিক্রি, উইথ অ্যারাউন্ড 45 মিলিয়ন। বিগিনিং করেছে কত থেকে? 45 মিলিয়ন থেকে বিগিনিং। এদের শুরুই 45 মিলিয়ন থেকে, এবং এটা কমে গেছে পরে। However, this figure gradually declined, falling it to just below $30 million by 2006. 2006 সালে এটা কমে গেছে। কমে কততে হয়েছে? $30 মিলিয়ন হয়েছে। তো আমাদের ফার্স্ট বডি প্যারাগ্রাফ আমরা সবথেকে বড় সংখ্যাগুলো, সবথেকে গুরুত্বপূর্ণ সংখ্যাগুলো ডিসক্রাইব করেছি। এবার আসি সেকেন্ড বডি প্যারাগ্রাফ। দি সেলস অফ এডুকেশনাল বুকস শোয়েড এ ডিফারেন্ট ট্রেন্ড। এটা কি দেখিয়েছে? এটা ছিল ব্যতিক্রম। যেমনটা বলেছি, কোনোটা ব্যতিক্রম থাকতে পারে যেটা হঠাৎ করে বেড়েছে, আবার কমেছে, আবার বেড়েছে, এগুলো হলো ব্যতিক্রম। শোয়েড এ ডিফারেন্ট ট্রেন্ড, একে ব্যতিক্রম ধর্মী ট্রেন্ড দেখিয়েছে। স্টার্টিং অ্যাট জাস্ট 25 মিলিয়ন, এটা শুরু হয়েছে 25 মিলিয়ন থেকে 25 মিলিয়ন। দেয়ার সেলস ফ্ল্যাকচুয়েটেড মানে কি? পরিবর্তন হয়েছে, হ্রাস বৃদ্ধি হয়েছে। ফ্ল্যাকচুয়েট পুরোটা মিলিয়ে হ্রাস বৃদ্ধি। স্লাইডলি থ্রু আউট দি পিরিয়ড, দে রোজ স্লাইটলি বিটুইন 2003-2004। এই দুইটা সালের ভিতরে কী হয়েছে? বৃদ্ধি হয়েছে। রিচিং অ্যারাউন্ড 30 মিলিয়ন, 2004 এই টাইমের ভিতরে 30 মিলিয়নে পৌঁছিয়েছে। বিফোর ডিপিং স্লাইটলি অ্যান্ড লিভিং অফ অ্যাট জাস্ট আন্ডার 30 মিলিয়ন বাই 2006। 2006-এ কী হয়েছে? 30 মিলিয়নের কম হয়ে গেছে। এটা ফ্ল্যাকচুয়েট করছে, বারবার ফ্ল্যাকচুয়েট করছে, সেজন্য এটা আসছে সেকেন্ড বডি প্যারাগ্রাফে। Compared to the other categories, educational books experienced the least change over 5 years. এই বিগত 5 বছরের ভিতরে সবথেকে কম পরিবর্তন লক্ষ্য করেছে কারা? এডুকেশনাল বুকস। এদের পরিবর্তন সবথেকে কম ছিল। এদের খুব একটা বেশি পরিবর্তন হয়নি, বাট বারবার ফ্ল্যাকচুয়েট হয়েছে, বারবার হ্রাস বৃদ্ধি হয়েছে, বাট খুব একটা বেশি পরিবর্তন হয়নি। এর জন্য এটা আসবে সেকেন্ড প্যারাগ্রাফে, সেকেন্ড বডি প্যারাগ্রাফে। যেটা ব্যতিক্রমধর্মী সেটা আসবে সেকেন্ড বডি প্যারাগ্রাফে। যেগুলো সবথেকে বেশি, যেগুলোর পরিমাণ সবথেকে বেশি, সেগুলো আসবে ফার্স্ট বডি প্যারাগ্রাফে। এখানে এই লাইন গ্রাফে আসেই 3টা ডেটা, এই জন্য আমাদের এটা সবথেকে বেশিগুলো গেছে ফার্স্ট বডি প্যারাগ্রাফে, এবং এই ব্যতিক্রমধর্মী 10টা গেছে সেকেন্ড বডি প্যারাগ্রাফে। এবার কিছু অ্যাডিশনাল টিপস। ইউজ এ ভ্যারাইটি অফ ভোকাবুলারি। অবশ্যই চেষ্টা করবেন বেশি বেশি ভোকাবুলারি ইউজ করা। একটা শব্দ কখনো বারবার ইউজ করবেন না, বারবার সিনোনিমস ইউজ করবেন। যেমন ফ্ল্যাকচুয়েটেড এর সিনোনিমস কী হতে পারে? ভ্যারিড, অসিলেটেড, শিফটেড। নো চেঞ্জ, কোনো যদি পরিবর্তন না হয়, এটাকে আপনারা কীভাবে লিখবেন? রিমেইন্ড স্টেবল, লেভেলড আপ, প্লেটুয়েড। এগুলো নো চেঞ্জের সিনোনিমস ইউজ করার চেষ্টা করবেন। কোয়ান্টিফাই দি টেন্স, হোয়েন এভার পসিবল ইনক্লুড স্পেসিফিক নাম্বারস টু মেক ইউর ডিসক্রিপশন মোর প্রেসিস। নিজের দেওয়া তথ্যটাকে আরও বেশি তথ্যবহুল করে তোলার জন্য সংখ্যাগুলো ব্যবহার করবেন। হ্রাস বৃদ্ধি হয়েছে, আমরা লাইন গ্রাফ দেখেছি যে বৃদ্ধি পেয়েছে, চিলড্রেনের বুকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বাট এটা কোন সালে কত হয়েছে এটাও বর্ণনা করতে হবে। আমরা ওভারভিউতে লিখতে পারি বৃদ্ধি পেয়েছে এবং হ্রাস পেয়েছে, এগুলো আমরা ওভারভিউতে দিতে পারি, বাট আমাদের অন্য সময় ডিসক্রাইব করার সময় কী করতে হবে? সংখ্যাগুলোও দিতে হবে, যাতে আমাদের ডেসক্রিপশানটা আরও বেশি তথ্যবহুল হয়। কোন সালে কত বৃদ্ধি পেয়েছে এটা বর্ণনা করতে হবে আমাদের গ্রাফটাকে আরও তথ্যবহুল করার জন্য। ফোকাস অন কম্পারিজন, ডোন্ট জাস্ট ডিসক্রাইব অ্যান্ড ইচ ক্যাটাগরি ইন্ডিভিজুয়ালি, কম্পেয়ার দেম হোয়ার রিলেভেন্ট। শুধু যে বর্ণনা করে গেলেই হবে না, আপনি বর্ণনা করে গেলেন কোন সালে লাইন, যেমন 2006 সালে ছিল 30 মিলিয়ন, 2002 সালে ছিল 5 মিলিয়ন। আপনি এভাবে বর্ণনা করে গেছেন, এটা কিন্তু যথেষ্ট নয়, আপনাকে কম্পেয়ার করতে হবে। 2005 সালে
6 মিলিয়ন ছিল, বাট এটা খুবই দ্রুত বৃদ্ধি পেয়ে 2006 সালে হয়েছে 20 মিলিয়ন। এবং অন্যদিকে বিপরীত দিকে দেখা যাচ্ছে শিশুদের বইয়ের সংখ্যা 2002 সালে ছিল 10 মিলিয়ন, বাট বৃদ্ধি পেয়ে এটা হয়েছে 40 মিলিয়ন। এটা কিন্তু আমরা কম্পেয়ার করলাম দুইটা কিন্তু আমরা বর্ণনাও করেছি, বর্ণনার সাথে সাথে দুইটা ডেটার ভেতরে আমরা কম্পেয়ার করেছি। শুধুমাত্র বর্ণনাটাই যথেষ্ট না, আপনাদেরকে অবশ্যই বর্ণনার সাথে সাথে কম্পেয়ারও করতে হবে। আশা করি আপনারা পুরোটাই বুঝতে পারছেন। এটা ছিল আমাদের পুরো লাইন গ্রাফের ডিটেইলস গাইড। কিভাবে সলভ করবেন, কোথায় কি লিখতে হবে, কোথায় কি আসবে, স্ট্রাকচার কেমন হবে, স্ট্রাকচারে কি লিখব, আমরা একটা এক্সাম্পল কোশ্চেন দিয়েও বুঝিয়েছি। সো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর নোটিফিকেশনস।